হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান থেকে চ্যাপ্টার নাম্বার 3 যেটা আমরা পড়ছিলাম পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, তার থেকে 2 নম্বর ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। 1 নম্বর ক্লাসে কিন্তু অনেক প্রথম থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আলোচনা করে নিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই কিন্তু 1 নম্বর ক্লাসটা তোমরা দেখে নিও। ক্লাস যদি শুধুমাত্র ফলো করো, ক্লাস ফলো করলেই দেখে নেবে তোমরা তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু 100% সঠিক কিন্তু করে আসতে পারবে। ক্লাস থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। ওকে, তার জন্য ক্লাসগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং খাতাতেও কিন্তু তোমরা নোট ডাউন করবে। যেহেতু আমি বলেছি, ফার্স্ট ক্লাসে বলেছি যে তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা অনেকটা কাজে দেবে, ক্লাস 8-এ, ক্লাস 9-এ অনেকটা কাজে দেবে এবং ক্লাস 10-এ গিয়েও তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তাহলে ছোট ক্লাস থেকে মানে নিচু ক্লাস থেকে যদি তোমরা ভালো করে বুঝে নাও, উঁচু ক্লাসে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর একবার তোমাদের বলে দিই, প্রথম ক্লাসে একদম দ্রুত আমরা আলোচনা করবো কি কি বলেছিলাম। যে পরমাণুর আমরা বলেছিলাম যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই মৌলের সব ধর্ম বজায় থাকে এবং ওটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু স্বাধীনভাবে আমরা পরমাণুগুলোকে পরিবেশে পাই না, মুক্তভাবে পাই না, তাই না? আর অণু দেখেছিলাম সেটাও মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সেটা কিন্তু স্বাধীন অস্তিত্ব আছে, মানে স্বাধীনভাবে পাওয়া যায়। অক্সিজেন অণু, ফ্লোরিন অণু, ক্লোরিন অণু, নাইট্রোজেন অণু এগুলো কিন্তু পরিবেশে পাওয়া যায়, ওজোন অণু এগুলো পাওয়া যায়। ওকে, এবং অণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু অণুর স্বাধীন অস্তিত্ব আছে। পরমাণুর স্বাধীন অস্তিত্ব ছিল না, কিন্তু অণুর স্বাধীন অস্তিত্ব ছিল, এবং পরমাণু থেকে অণুটা সাধারণত বড় হয়। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে। আর কি দেখেছিলাম, পরমাণুকে আমরা বলছিলাম যে ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে দেখা গেল পরমাণুকে ভেঙে আমরা 3টে কণা পাচ্ছিলাম, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস, দেখছিলাম আমরা ঋণাত্মক আধান। প্রোটন আমরা কি পড়েছিলাম, প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক মানে প্লাস। আর নিউট্রন, তার কিন্তু কোনো আধান আমরা দেখতে পাইনি, নিউট্রন হচ্ছে নিস্তড়িক। এবং বলেছিলাম যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে ভেতর মাঝখানে একটা অংশ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াস। এটাকে কি বলেছিলাম, এটাকে বলছিলাম আমরা নিউক্লিয়াস, তাই না? এটাকে আমরা বলছিলাম নিউক্লিয়াস বা কেন্দ্রক। এখানে কারা থাকে, প্রোটনগুলো মানে ধনাত্মক আধানযুক্ত যে কণাগুলো, ধনাত্মক আধানযুক্ত কণাগুলো থাকে, এবং নিউট্রনগুলো থাকে, প্রোটন এবং নিউট্রনগুলো থাকে। এটাকে কি বলছি আমরা, এই জায়গাটাকে বলছি আমরা পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। ওকে, পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস মানে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে মানে পরমাণুর মধ্যে যে জায়গাতে প্রোটন এবং নিউট্রন থাকে, সেই জায়গাটাকে বলা হয় নিউক্লিয়াস বা কেন্দ্রক। আর নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘোরে, সেই কক্ষপথগুলোকে কি বলা হয়, সেই কক্ষপথগুলোকে মানে এগুলো কি বলা হয়, কক্ষপথ, তাই না? এবং এই জায়গাটাকে বলা হয় ইলেকট্রন মহল। পরমাণু দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘোরে সেটা হচ্ছে ইলেকট্রন মহল। তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রন, এবং এই যে পথে ঘোরে সেগুলোকে কি বলা হয়, কক্ষপথ। যেমন সূর্যকে ঘিরে বিভিন্ন পথে গ্রহগুলো ঘুরছে, সেগুলোকে বলা হয় কক্ষপথ, তাই না? আর কি পড়েছিলাম আমরা, যে যেমন আমরা পড়েছিলাম লিথিয়াম, যতগুলো প্রোটন থাকে একটা পরমাণুর মধ্যে সেই সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, সেটা আমরা নিচে লিখি। যেমন লিথিয়ামের মধ্যে 3টে প্রোটন ছিল, তার জন্য লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 3, সেটা নিচে লিখেছিলাম। আর কোন পরমাণুর মধ্যে মোট যটা প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা, সেটা আমরা উপরে লিখছিলাম। ওকে, তাহলে নিচেরটা দিয়ে আমরা প্রোটন সংখ্যা বের করতে পারছিলাম, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সেটা বার করতে পেরেছিলাম। আর নিউট্রন বের করার নিয়ম পড়েছিলাম, যে নিউট্রন বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয়, মানে উপরটা থেকে নিচেরটা মাইনাস করে আমরা বের করেছিলাম। এই জিনিসগুলো কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। ওকে, এবং বলেছিলাম যে অণু 2 রকম হয়, এক হচ্ছে মৌলিক অণু, মানে একই পদার্থের পরমাণু নিয়ে তৈরি হবে, যেমন অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, সেগুলো অন্য জিনিস থাকবে না, তাহলে একই একই জিনিস নিয়ে তৈরি হবে। মৌলিক অণু মানে একই জিনিস নিয়ে তৈরি হবে। ওকে, একই জিনিস নিয়ে কিন্তু তৈরি হবে সব মৌলিক অণু। আর যৌগিক অণুর ক্ষেত্রে কি হচ্ছে, আলাদা আলাদা, H2O আলাদা জিনিস নিয়ে তৈরি হবে, H2SO4, হাইড্রোজেন, সালফার, অক্সিজেনের 4টে পরমাণু মিলে একটা H2SO4 অণু। বা মিথেন, মিথেন হতে পারে, বা CO2, কার্বন ডাইঅক্সাইড, এগুলো সব যৌগিক অণু পড়েছিলাম আমরা। ওকে, যৌগিক অণু বলা হয়। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে পারমাণবিকতা। পারমাণবিকতা বা অ্যাটমিসিটি বলা হয় পারমাণবিকতা। পারমাণবিকতা মানে হচ্ছে কোন মোলের একটা অণু যতগুলো পরমাণু নিয়ে তৈরি, কোন মোলের একটা অণু যতগুলো পরমাণু নিয়ে তৈরি, সেটাকে বলা হয় পারমাণবিকতা। ওকে, যেমন হিলিয়াম, হিলিয়াম হচ্ছে একটা পরমাণু হচ্ছে He, একটা অণু হিলিয়াম, সেটাও কিন্তু He। হিলিয়ামের ক্ষেত্রে পারমাণবিকতা হচ্ছে একটা পরমাণু মিলে একটা অণু তৈরি। হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, কেমন, এগুলোর ক্ষেত্রে পারমাণবিকতা হচ্ছে 2।
এদের দুটো পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। যদি তোমরা এমন একটা মোল মানে পরমাণু মানে একটা অণুর উদাহরণ দাও যার পারমাণবিকতা 3টে পরমাণু মিলে তৈরি হয় একটা অণু তৈরি হয়, সেটা হচ্ছে O3 ওজন। ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পারমাণবিকতা হচ্ছে 4টে পরমাণু মিলে একটা অণু তৈরি হয়। ওকে, এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম ফার্স্ট ক্লাসে। এবার আজকের ক্লাসে আমি মানে কিছু কিছু বিষয় তো অবশ্যই টেক্সটবুকের সব জিনিসই আমরা আলোচনা করছি, প্লাস অ্যাডিশনাল আমরা কোশ্চেন আনসার দেখে নিচ্ছি, যে যে জায়গা থেকে প্রশ্ন আসে সেগুলো আমি তোমাদের একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবার আর একটা জিনিস অনেক সময় আসে প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, প্রশ্ন বিচিত্রা সলভ করো বা প্রশ্ন প্রস্তুতি প্রান্তিকে সেটা যদি সলভ করো দেখবে এই প্রশ্নটা তোমরা কিন্তু পাবে। সেটা হচ্ছে পরমাণু নিস্তরিত হয় কেন, প্রশ্ন আসে কেমন, পরমাণু নিস্তরিত হয় কেন, নিস্তরিত হয় কেন। আমরা দেখছিলাম একটা পরমাণুর মধ্যে 3 ধরনের কণা থাকে, যার মধ্যে প্রোটনের আধান কি হচ্ছিল বলতো, প্রোটনের আধান হচ্ছিল আমরা দেখছিলাম যে ধনাত্মক বা প্লাস। আর কে থাকে, ইলেকট্রন থাকে, ইলেকট্রন যার আধান হচ্ছিল কি ঋণাত্মক মানে মাইনাস। আর নিউট্রন থাকে যার কোনো আধান থাকে না, নিউট্রন থাকে যার কোনো আধান থাকে না, মানে এটা জিরো। ওকে, শূন্য। 3 ধরনের কণার আধান আমরা দেখলাম, প্রোটন হচ্ছে প্লাস, ইলেকট্রন হচ্ছে মাইনাস, নিউট্রন হচ্ছে জিরো, প্লাসও না মাইনাসও না, আধান নেই। পরমাণু নিস্তরিত হয় কেন, আমি বলেছিলাম যে একটা পরমাণুর মধ্যে ফার্স্ট ক্লাস যারা ভালো করে শুনেছো সব প্রশ্ন উত্তর কিন্তু করতে পারবে, এবং লিঙ্ক মেনটেন করে আমরা ক্লাসটা কিন্তু দেবো পর 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 পর, মানে এই দিক থেকে ওই দিক থেকে একটা জিনিস চলে আসলে এরকম ভাবে হবে না, পর 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 তোমাদের বোঝাবো। এবং ক্লাস মানে চ্যাপ্টার কমপ্লিট হলে দেখবে এই চ্যাপ্টারটা থেকে যে কোনো প্রশ্ন তোমরা পারবে, বারবার কথাটা বলছি তোমরা মিলিয়ে নিও। একটা পরমাণুর মধ্যে আমি বলেছিলাম যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেছিলাম হাইড্রোজেনের H11, সেখানে হাইড্রোজেনের ইলেকট্রন ছিল একটা, প্রোটন ছিল একটা। আমরা হিলিয়াম দেখেছিলাম, হিলিয়ামে দেখেছিলাম যে ইলেকট্রন রয়েছে দুটো, প্রোটন রয়েছে দুটো, তাই না, নিউট্রনও দুটো ছিল। যদি কার্বন দেখি, কার্বনের 6 12 কার্বন ছিল, কার্বনে ইলেকট্রন ছিল আমাদের 6টা আর প্রোটন ছিল 6টা। সোডিয়ামের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন ছিল আমাদের 11টা, প্রোটন ছিল 11টা। ওকে, এখানে নিউট্রন ছিল না, 1 থেকে 1 মাইনাস করলে 0। এখানে 4 থেকে 2 বাদ দিলে 2, এখানে নিউট্রন কটা আছে, 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে নিউট্রন কটা, 23 থেকে 11 বাদ দিলে 12। নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে, ওকে, কিন্তু প্রোটন আর ইলেকট্রন সব জায়গাতে সমান, 1 1 2 2 6 6 11 11। তাহলে যে কোনো পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান সমান হয়, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান সমান হয়। এবার প্রোটনের যে আধান, ইলেকট্রনের আধানও সমান সমান, প্রোটনের আধান আর ইলেকট্রনের আধান সমান, কিন্তু পার্থক্য কি, পার্থক্য হচ্ছে প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক। ধরো হাইড্রোজেন, প্রোটনের আধান আমি ধরলাম +1, কি ধরলাম, প্রোটনের যেটা আধান ধরলাম আমি +1 সমান সমান আধান, আর ইলেকট্রনের আধান হচ্ছে -1। হাইড্রোজেনে একটা প্রোটন আছে তাহলে +1 হলো, +1, আর ইলেকট্রন আছে একটা, ইলেকট্রন আধান হচ্ছে -1 তাহলে -1, +1 হিসাব করো 0 হয়ে যাচ্ছে। ওকে, হিলিয়ামের আমরা হিসাব করব, হিলিয়ামে কটা প্রোটন, দুটো প্রোটন, তাহলে +2, দুটো হলো মানে +2, +1 করে +2, দুটো প্রোটনের জন্য দুটো প্লাস, আর দুটো ইলেকট্রন তাহলে দুটো মাইনাস মাইনাস, তাহলে -2, 0 হয়ে গেল। কার্বনে 6টা প্রোটন তাহলে +6, 6টা ইলেকট্রন তাহলে -6 হয়ে গেল 0। সোডিয়ামের ক্ষেত্রে আমাদের 11টা প্রোটন তাহলে 11 প্লাসটা মানে 11টা প্রোটনের জন্য +11 চার্জ, +11 চার্জ হবে মোট, আর ইলেকট্রনের মোট চার্জ কত হবে, এক একটার জন্য -1, 11টার জন্য -11, তাহলে 0, সবগুলো যখন 0 হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এই প্রশ্নের যখন উত্তর করতে হবে তখন তোমরা লিখবে যে পরমাণুর মধ্যে আমরা জানি যে 3 ধরনের কণা থাকে, প্রোটন ইলেকট্রন নিউট্রন, যার মধ্যে প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের আধান হচ্ছে ঋণাত্মক, আর নিউট্রনের কোনো আধান নেই। এবং যে কোনো পরমাণুর মধ্যে মোট যতগুলি প্রোটন থাকে ঠিক ততগুলি ইলেকট্রন থাকে। আবার এক একটা প্রোটনের ধনাত্মক আধান এক একটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের সমান, কিন্তু বিপরীতধর্মী মানে একটা প্লাস একটা মাইনাস। ওকে, তাই একটা পরমাণুর মধ্যে থাকা প্রোটনগুলির মোট ধনাত্মক আধান ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের সমান হয়। যেমন মোট পজিটিভ কত, মোট প্রোটনের আধান +2 -2, মোট প্রোটনের আধান +6, মোট ইলেকট্রন আধান -6। এরকম ভাবে প্রোটন এবং ইলেকট্রনের মোট আধানের যোগফল যদি আমরা করি তাহলে সেটা কত হয়, 0 হয়। এই কারণেই কি হয়, যে কোনো একটা পরমাণু কিন্তু নিস্তরিত হয়। ওকে, এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে। ওকে,
এবার আমাদের যদি প্রশ্ন আছে, ধরো আমরা অণু পরমাণুতে পড়েছি, ধরো 2n n2 এবং 2n2 বলতে কি বোঝো? এগুলো কি, এগুলো বলতে কি বোঝো, তাই না? আমরা ক্লাস 6-এ পড়ে এসেছি চিহ্ন, সংকেত, এগুলো পড়ে এসেছি। চিহ্নের সাহায্যে কোনো পরমাণুকে আমরা প্রকাশ করি, আর সংকেতের সাহায্যে অণুকে প্রকাশ করি, অণুকে। ওকে, এবার নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে এন, নাইট্রোজেনের চিহ্ন হচ্ছে এন। তাহলে নাইট্রোজেনের চিহ্ন, চিহ্ন মানে পরমাণুকে প্রকাশ করি, মনে রাখবে, চিহ্ন মানে পরমাণু আর সংকেত মানে অণু। বোঝা গেল? মনে রাখবে এটা। তাহলে এখানে এন মানে নাইট্রোজেনের একটা পরমাণু, সামনে যখন 2 বসাচ্ছে মানে বলতে চাইছে দুটি নাইট্রোজেন পরমাণু, তাই না? দুটি নাইট্রোজেন পরমাণুকে বোঝাচ্ছে। তাহলে 2n দিয়ে দুটো নাইট্রোজেন কি বোঝাচ্ছে? দুটো নাইট্রোজেন পরমাণুকে বোঝায়, এই কথাটা লিখবে। n2 নাইট্রোজেনের পারমাণবিকতা 2, নাইট্রোজেনের পারমাণবিকতা 2 মানে হচ্ছে দুটো পরমাণু, নাইট্রোজেনের দুটো পরমাণু মিলে একটা নাইট্রোজেনের অণু তৈরি হয়। তাহলে n2 মানে হচ্ছে একটা নাইট্রোজেনের অণু, n2। তাহলে এটা কি বোঝাবে? একটি নাইট্রোজেন অণু। যদি 2n2 হয়, প্রথমে খেয়াল করবে যে অণু না পরমাণু। যদি শুধু 2n এটা থাকতো 2n মানে এটা নাইট্রোজেনের পরমাণু, সামনে 2 আছে মানে নাইট্রোজেনের দুটো পরমাণু। কিন্তু যখন তুমি দেখে নিচ্ছ যে 2 আছে, n2 মানে নাইট্রোজেনের একটা অণু, সামনে 2 আছে মানে দুটো অণু, তাহলে তোমরা লিখবে দুটি নাইট্রোজেন কি অণু। এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভে আসবে, অনেক স্কুলে কিন্তু আসে। ওকে, যদি আসে প্রশ্ন এরকম H 2H H2 2H2, এগুলো বলতে কি বোঝো? তাহলে H মানে কি? H মানে হাইড্রোজেনের একটি পরমাণু বা একটি হাইড্রোজেন পরমাণু। আমি হাইড্রোজেন বানানটা পুরোপুরি লিখলাম না, শর্টে লিখে দিলাম, একটি হাইড্রোজেন পরমাণু। 2H মানে দুটি হাইড্রোজেন পরমাণু, সামনে 2 আছে, দুটি H পরমাণু। যদি আমার থাকতো ধরো যে 5H মানে হাইড্রোজেনের 5টা পরমাণু, যদি থাকে 10H মানে হাইড্রোজেনের 10টা পরমাণু, যদি থাকে 2H তাহলে হাইড্রোজেনের দুটি পরমাণু, তাই না? তাহলে দুটি হাইড্রোজেন পরমাণু। H2 মানে কি? H2 মানে একটি হাইড্রোজেন অণু, যেহেতু হাইড্রোজেনের দুটো পরমাণু মিলে একটা অণু হয়, তাহলে ডান দিকে নিচে আছে মানে অণু বলতে চাইছে, তাহলে একটি H অণু। ওকে, তাহলে H2 মানে হচ্ছে হাইড্রোজেনের একটা অণু। যদি 2H2 বলে হাইড্রোজেনের দুটো অণু, তিনটে হাইড্রোজেন অণু 3H2, চারটে হাইড্রোজেন অণু 4H2, 10টা হাইড্রোজেন অণু 10H2। ওকে, যদি বলে একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু H, একটা হাইড্রোজেন অণু H2, দুটো হাইড্রোজেন পরমাণু 2H, দুটো হাইড্রোজেন অণু 2H2, তিনটে হাইড্রোজেন পরমাণু 3H, তিনটে হাইড্রোজেন অণু 3H2, 10টা হাইড্রোজেন পরমাণু 10H, 10টা হাইড্রোজেন অণু 10H2। এবার 15টা হাইড্রোজেন পরমাণু 15H, 15টা হাইড্রোজেন অণু 15H2O, H2। ওকে, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে 2H2 আছে মানে এখানে দুটি কি হবে? H অণু, দুটি হাইড্রোজেন অণু, এটা কিন্তু হবে উত্তর। ওকে, এই জিনিসগুলো আমরা কিন্তু করেছিলাম এবং আমরা ছবিগুলো কিন্তু অঙ্কন করে নিয়েছিলাম। ওকে, এবার ধরো তোমাদের একটা প্রশ্ন দিয়েছে, মানে কোনো একটা মৌলের হয়তো তোমাকে বলেছে, আচ্ছা এই জিনিসটা আমাদের হয়ে গেল, কেমন? অনুপরমাণু থেকে এই প্রশ্নগুলো কিন্তু আসে। এবার আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিই। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা তোমাদের তো আমি আগের দিনও করে দিয়েছিলাম, প্লাস আজকেও আমি তোমাদের জিনিসটা একবার আলোচনা করলাম, পারমাণবিক সংখ্যা কি, ভর সংখ্যা কি। এবার ওখান থেকে আমাদের কিছু কিছু প্রশ্ন সলভ করে নিই, যে একটা প্রশ্ন আমরা দেখে নেব। অনেক সময় আমাদের স্কুলের পরীক্ষা আসে প্রশ্ন বিচিত্রা, প্রশ্ন প্রস্তুতি, এগুলো তো তোমরা পাবে। ওকে, ধরো কোনো একটা আমাদের পরমাণু দিয়েছে, যেখানে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 15, পরমাণু ক্রমাঙ্ক বলে দিয়েছে কোন একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো 15 এবং ভর সংখ্যা হলো 31, এমনি করে প্রশ্ন দিয়েছে। কোন একটি মৌলের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক লিখতে ভুলে গেলাম, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হলো 15, ভর সংখ্যা হলো 31, মৌলটির মধ্যে মোট কতগুলি প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন আছে। তাহলে আমরা লিখবো, শুরু করব যে আমরা জানি যে কোনো মৌলের মধ্যে মোট যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক 15 মানে প্রোটন সংখ্যা 15টি আছে, তাহলে প্রোটন 15টি আছে। যতগুলো পরমাণু মানে যতটা প্রোটন ততগুলো ইলেকট্রন থাকবে, তাহলে 15টি ইলেকট্রন থাকবে।
নিউটন বের করার নিয়ম হচ্ছে কি, ভর সংখ্যা থেকে, ভর সংখ্যা মানে যেহেতু প্রোটন আর নিউট্রন মিলে, তাহলে সেখান থেকে প্রোটন আর নিউট্রন থেকে যদি প্রোটন বাদ দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা নিউট্রন পেয়ে যাব। তাহলে ভর সংখ্যা কত ছিল, 31 দিয়েছে, সেখান থেকে 15 মাইনাস করবো, তাহলে 16। ভর সংখ্যা থেকে প্রোটন মানে পরমাণু ক্রমাঙ্ক বাদ দিলে কিন্তু আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। ওকে, তাহলে এরকম ভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এবার আমরা যে দেখছিলাম যে আমাদের পরমাণুর মধ্যে মাঝখানে কি থাকে বলছিলাম আমরা, এটা নিউক্লিয়াস, মাঝখানে নিউক্লিয়াস থাকে, যেখানে কারা থাকে, যেখানে আমাদের প্রোটন থাকে, কেমন প্রোটন থাকে এবং নিউট্রন থাকে, যার কোনো আধার নেই। এবং এই বিভিন্ন কক্ষপথে আমাদের কি থাকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে বলেছিলাম দুটোর বেশি থাকতে পারে না, কে কক্ষ, এল কক্ষে 8টার বেশি থাকতে পারে না। ওকে, তারপর কে এল এম এন এরকম ভাবে কিন্তু থাকে, এল এম এন ও পি এরকম ভাবে থাকে। তাহলে এরকম ভাবে দ্বিতীয় যে কক্ষপথ, সেখানে আমাদের আর একটা ইলেকট্রন থাকবে। কেন 3টে ইলেকট্রন আঁকলাম, বলে দিয়েছিলাম আগের ক্লাসে যে মোট, আজকেও বললাম, মোট যটা প্রোটন ততগুলো ইলেকট্রন। 3টে প্রোটন ছিল, তাই জন্য 3টে ইলেকট্রন আঁকলাম, 1 2 আর এখানে একটা, 3টে। প্রথম কক্ষপথে দুটোর বেশি থাকতে পারে না, তাই জন্য আমরা করলাম। এই কক্ষপথটা হচ্ছে কে, এই কক্ষপথটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে নিউক্লিয়াস, মাঝখানটা নিউক্লিয়াস। প্রশ্ন হচ্ছে নিউক্লিয় বল কি, প্রশ্ন আছে নিউক্লিয় বল এটা কি। নিউক্লিয় বল, নিউক্লিয়াস, পরমাণু খুব ছোট, আমি বলেছিলাম ফার্স্ট ক্লাসে যে আমরা 1 মিলিমিটার মানে এইটুকু যে জায়গা, একটা স্কেলের মধ্যে সেন্টিমিটারের 10/1 এইটুকু, এর থেকেও কম, ছোট, একবারে ছোট, কেমন। তাহলে এর 1 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে পরমাণু, খালি চোখে দেখা যায়। পরমাণু হচ্ছে যে এই 1 মিলিমিটার এইটুকু জায়গার মধ্যে একটা এই ডট, এই এতটা নয়, এই একটা ডটের মধ্যে আমাদের 1 কোটি পরমাণু ঢুকে আছে, 1 কোটি পরমাণু। তাহলে একটা পরমাণু কি খালি চোখে দেখা যাবে? এটাকে 1 কোটি ভাগ করে 1 ভাগ করো, তাহলে দেখা যাবে না। তার মধ্যে আবার এই জিনিসগুলো রয়েছে, তাহলে একদমই ছোট। তার মধ্যে নিউক্লিয়াসটা একদমই ছোট। তো নিউক্লিয় বল ওই নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, নিউক্লিয় বল নিউক্লিয়াসের ভেতরে কাজ করে, এবং ওই বলের জন্যই প্রোটন এবং নিউট্রনগুলো একসঙ্গে আবদ্ধ থাকে। প্রোটন এবং নিউট্রনগুলো একসঙ্গে কিন্তু আবদ্ধ থাকে কোন বলের জন্য? নিউক্লিয় বলের জন্য। তাহলে নিউক্লিয় বল হচ্ছে এমন একটা বল যেটা নিউক্লিয়াসের মধ্যে খুব অল্প পরিসরে কাজ করে। অল্প পরিসর মানে খুব কম ডিস্টেন্সের মধ্যে, অল্প পরিসরে কিন্তু কাজ করে, অল্প পরিসরে কাজ করে, এবং যার জন্য প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কিন্তু কাজ করে। ওকে, আগে প্রোটনটাই দিই, প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। তো নিউক্লিয় বল লিখবে যে নিউক্লিয়াসের মধ্যে খুব অল্প পরিসরে ক্রিয়াশীল যে বলের জন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে, সেই বলকে বলা হয় নিউক্লিয় বল। ওকে, নিউক্লিয়াসের মধ্যে খুব অল্প পরিসরের মধ্যে ক্রিয়াশীল যে বলের কারণে বা যে বলের জন্য প্রোটন এবং নিউট্রন কণা একসঙ্গে থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয় বল। এবং এটা কেন হয় না, তো মেসন কণার আদান প্রদান হয়, মেসন কণা, এই কণার কি হয়, ইন্টারচেঞ্জ হয়, আদান প্রদান, দেওয়া নেওয়া। কার কার মধ্যে হয় এটা, না তো প্রোটন এবং নিউট্রনের মধ্যে। ওকে, প্রোটন এবং নিউট্রনের মধ্যে মেসন কণাটা আদান প্রদান হয়। প্রোটন থেকে নিউট্রনে মেসন কণা যায়, নিউট্রন থেকে আবার প্রোটনে যায়, প্রোটন থেকে নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন, ভাবে চলতেই থাকে। কত তাড়াতাড়ি হয়, প্রচন্ড তাড়াতাড়ি, সেকেন্ডে, 1 সেকেন্ডে হয় স্যার, না আরো কম, প্রচুর কম, ফ্র্যাকশন অফ সেকেন্ড, এত দ্রুত হয় তুমি বুঝতেই পারবে না। এবং এতে কি হয় জানো, এত দ্রুত প্রোটনের থেকে মেসন কণা নিউট্রন, নিউট্রন থেকে প্রোটন মানে প্রোটনে যায়, তার জন্য এই প্রোটনটা এখনই সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডকে অনেক ভাগ করতে হবে, অত কম সময়ে একটা প্রোটন নিউট্রনে পরিণত হয়, নিউট্রন আবার প্রোটনে পরিণত হয়। ওকে, মানে নিউক্লিয়াসের মধ্যে তুমি ভাবছো প্রোটন নিউট্রন আছে, কিন্তু এত দ্রুত ওই মেসন কণাগুলো ইন্টারচেঞ্জ হয়, মানে আদান প্রদান হয়, যে প্রোটনটা নিউট্রনে পরিণত হয় আর নিউট্রনটা প্রোটনে পরিণত হয়, বারবার। এখনই এটা প্রোটন রয়েছে, এখনই একটা প্রোটন রয়েছে, সেটা সঙ্গে সঙ্গে নিউট্রন হয়ে গেল, আবার সেটা প্রোটন হলো, আবার নিউট্রন হলো, আবার প্রোটন হলো, আবার নিউট্রন হলো, এরভাবে চলতে থাকে। কেন? এই মেসন কণা আদান প্রদান হওয়ার জন্য। এবং এই মেসন কণা আদান প্রদান এত দ্রুত হয়, এই দ্রুত হওয়ার কারণেই এই প্রোটন এবং নিউট্রনের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বল কাজ করার কারণেই এরা একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থাকে।
ওকে, তাহলে নিউক্লিয় বলের জন্য দায়ী কণাটির নাম কি? প্রশ্ন আসে অনেক সময়, নিউক্লিয় বলের জন্য দায়ী কণার নাম, দায়ী কণাটির নাম কি? সেটা হচ্ছে মেসন কণা। মনে থাকবে এই মেসন কণাটা তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন আসে। ওকে, আমাদের এখানে আয়ন কিভাবে গঠিত হয়, কেমন আয়ন কিভাবে গঠিত হয় সেই জায়গাগুলো আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। আয়নের জায়গাটা পুরোটা আমি নেক্সট ক্লাস আলোচনা করব, এবং তারপরে সংকেত বা এই জায়গাগুলো রয়েছে সেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আমি খুব বেশি মানে বড় ক্লাস দিতে চাইছি না, ফার্স্ট ক্লাস অনেক কিছু আলোচনা করেছিলাম, আজকে একটু অল্প আলোচনা করলাম। মেন জায়গাগুলো আমাদের কিছু কিছু জায়গা ছিল সেগুলো আলোচনা করে নিলাম, এবং এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, যারা প্রথম ক্লাসটা দেখো অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিও, ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলোতে লাইক দেবে। তাপ চ্যাপ্টার আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো আমি বোর্ডে কিন্তু সহজ করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি ক্লাস 7 পরিবেশের প্লেলিস্ট তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। ওকে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।